নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। আমার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই নতুন রেসিপির সাথে। আজকে আমি বানাতে চলেছি এক দুর্দান্ত স্বাদের মিক্সড আচারের রেসিপি, যেটা আমরা বাজার থেকেই বেশিরভাগ কিনে খাই। একদম বাজারের মতোই টেস্ট হবে এবং দীর্ঘদিন সংরক্ষণ কিভাবে করা যাবে প্রত্যেকটা টিপস আপনাদের দিয়ে দেব। তাই আপনাদের অনুরোধ করছি ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেহেতু আমি মিক্সড আচার বানাবো, তার জন্য আমি কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। গাজর নিয়েছি, মূলো নিয়েছি, আর কাঁচা আম আর লেবু। এই ভেজিটেবলগুলো আমি নিয়ে প্রথমেই ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছিলাম। একদম জল ঝাড়িয়ে কিন্তু আচারে যা কিছু ব্যবহার করব তা নিতে হবে। আমি আগেই ধুয়ে শুকনো করে নিয়েছি, তারপর ভালো করে ছালছিলে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক যেভাবে আমি ছোট ছোট কেটে নিচ্ছি ওইভাবেই কেটে নেবেন। তবে আপনাদের যেভাবে পছন্দ সেভাবে কাটতে পারেন, লম্বা করেও কাটতে পারেন। তবে মিক্সড আচারে ছোট ছোট হলে চৌকো চৌকো খেতে ভালো লাগে। সমস্ত সবজিগুলো কেটে নেওয়ার পর আমি 2-3 ঘন্টার জন্য বাইরে হালকা রোদ্রুতে আমি দিয়ে দিয়েছি। রোদ্রুতে দেওয়ার কারণ হলো সবজির মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেগুলো ভালোভাবে শুকিয়ে যায়, তাতে আচার কিন্তু নষ্ট হওয়ার চান্স একদম থাকেই না। আর 2-3 ঘন্টা পরেই আমি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। এবার আমি লেবুগুলোকে কেটে নেব। আজকে আমি আচার বানানোর জন্য 1 কেজি আম নিয়েছিলাম, আর 1 কেজি সমস্ত ভেজিটেবল নিয়ে 1 কেজি। আপনাদের যদি অন্য কোনো ভেজিটেবল পছন্দ হয় সেগুলোও আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। ফুলকপিও দিতে পারেন, মটরশুঁটিও দেন অনেকে। যার যেটা পছন্দ সে সেভাবেই দেবেন। আমি লেবুগুলোকে এখন কেটে নিচ্ছি, টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক যেভাবে আমি কেটে নিচ্ছি ওভাবেই আপনারা কেটে নেবেন। ছোট ছোট যদি টুকরো করা হয় লেবু, তাহলে মিক্সড আচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। লেবুগুলো সমস্ত কেটে নেওয়ার পরে অবশ্যই তার বীজগুলোকে কিন্তু বের করে ফেলে দিতে হবে। বীজগুলো একটু ফেলে দেবেন আপনারা। সমস্ত লেবুর বীজগুলো বের করে দেখুন এইভাবেই কেটে নিয়েছি। আর মিক্সড আচারে আমার লেবুটা দিতে ভীষণ ভালো লাগে বেশি করে, কারণ মিক্সড আচারে সবথেকে বেশি খেতে যেটা ভালো লাগে সেটাই হলো লেবু। এবার আচার বানানোর জন্য দেখুন আমি লেবুর উপরে আমগুলো দিয়ে দিলাম, আর মূলোটাও দিয়ে দিচ্ছি, সাথে গাজর যে কেটে রেখেছিলাম সেগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার আচারের সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো লবণ। লবণটা দেওয়ার ফলে আচার কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ থাকে, তাই আমি লবণটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। বড় যে টেবিল চামচগুলো হয় তার 2 চামচ ভরে ভরে আমি দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে দেওয়ার পর দেখুন ঠিক এইভাবে আমি টস করে নিচ্ছি। আপনারা কিন্তু হাত দিয়ে মিশিয়ে নেবেন না লবণটাকে, এইভাবেই টস করে নেবেন, নাহলে চামচের সাহায্যে মিশিয়ে নেবেন। আচারে কিন্তু হাত লাগিয়ে যদি আপনারা আচার বানান, আচার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর সবসময় চেষ্টা করবেন কাচের পাত্র নিয়ে নেওয়ার বা চিনে মাটির পাত্র নেওয়ার, তাহলে কিন্তু আচারটা খুব ভালো থাকে, দীর্ঘদিনই ভালো থাকে। এবার আচারের জন্য আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়েই আমি রেখেছিলাম। আদাটাকে আমি সাইডে সরিয়ে নিচ্ছি। এখন কাঁচা লঙ্কাটাকে আমি কেটে নিচ্ছি রাফলি। আপনারা চাইলে এর থেকে কম পরিমাণেও কাঁচা লঙ্কা নিতে পারেন। যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেভাবে কাঁচা লঙ্কাটা দেবেন। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি, সেই জারটাতে লঙ্কাগুলো নিয়ে নিলাম। আর জারটাকে কিন্তু একদম শুকনো পরিষ্কার কাপড় দিয়ে পুছিয়েই রেখেছিলাম। আপনারা এই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। অনেক কষ্ট করে আমরা আচার বানাই, আর খরচও হয় তার সাথে, তাই নষ্ট যদি হয়ে যায় সেটা কিন্তু আমাদের মনে খুব কষ্ট হয়। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি লঙ্কাটাকে। দেখুন কিভাবে আমি কেটেছি, ঠিক এইভাবেই আপনারা কেটে নেবেন। প্রয়োজনে আপনারা চাকু দিয়ে ছোট ছোট কেটে নিতে পারেন। যে যেভাবে লঙ্কা রাখতে চান সেভাবেই কেটে নিতে পারেন, কিন্তু বেশি পেস্ট করে একদম দেওয়া যাবে না। বেশি পেস্ট করে দিলে তখন আচারটা খেতে একদম খারাপ লাগবে, ভালো লাগবে না। এবার আমি আদাটাকে পাতলা করে কেটে নিচ্ছি। এবার আমি আদাগুলোকে একটা হামাদিস্তার মধ্যে দিয়ে দিলাম। ঠিক দেখুন এইভাবে আমি থেতো করে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, যদি চান আপনারা আদাটাকে স্লাইস করে কেটে দেবেন চাকুর সাহায্যে, সেটাও পারেন।
তবে আমি হামানদিস্তার সাহায্যে এভাবে ভেঙে দিচ্ছি। এভাবে টুকরো টুকরো থাকলে কিন্তু মিক্সড আচারে আদাটা খেতে ভীষণ ভালো লাগে। আর যদি আপনাদের কাছে চোপার থাকে তাহলে তো আরও ভালোই হয়। চোপারের সাহায্যে ঠিক এইভাবে কেটে কেটে নিতে পারেন। লঙ্কাটাকেও ঠিক চোপারের সাহায্যে কেটে নিতে পারেন আপনারাও। এখানে আচার বানানোর সময় আপনারা চাইলে রসুন দিতে পারেন, তবে অনেকের আবার আদা রসুন কোনোটাই পছন্দ হয় না, সেক্ষেত্রে আদা বা রসুন কিছুই দিতে হবে না। আমি কিন্তু রসুন না দিয়েই বানিয়ে নিচ্ছি আচারটা। এই সময় আমি অল্প করে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আবারও হলুদ গুঁড়ো দেব। এই সময় আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা রেখে দিচ্ছি, কারণ যে সমস্ত সবজিগুলো আছে সেগুলো কালো হয়ে যাবে না, এর জন্য। এবার এগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর একটা আচারের জন্য ভাজা মশলার প্রয়োজন, সেটার জন্য আমি একটা গ্যাসের উপরে তাওয়া বসিয়ে তাতে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গোটা গোলমরিচ, আর ওই চামচেরই মাপ করে দিয়েছি 1 চামচ মেথি, আর জিরে দিয়ে দিচ্ছি ওই চামচের মাপ করে 2 চামচ, আর গোটা ধনে দিয়ে দিচ্ছি 3 চামচ। ওই চামচের মাপ করেই রাখা ছিল, আমি 3 চামচ দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে গ্যাসের ফ্লেম কিন্তু একদম সীমিতে রেখেই এগুলো ভাজতে হবে। সবসময় এটা মাথায় রাখবেন, হাই ফ্লেমে ভাজা যাবে না এই মশলাগুলো, তাহলে ওপর থেকে জ্বলে যাবে, তখন আচার কিন্তু খেতে ভালো লাগবে না। কিছুটা এই মশলাগুলো ভাজা হয়ে গেলেই আমি ওই চামচের মাপ করে দিয়ে দিলাম 3 চামচ পানমৌরি, আর পানমৌরিটাকেও হালকা করে আমি ভেজে নিচ্ছি। তারপরে আমি একটু এইগুলো আগেই ভেজে নিচ্ছি, কারণ স্টেপ বাই স্টেপ ভাজা হচ্ছে, যেগুলো ভাজতে বেশি টাইম লাগে ওগুলো আগে দিয়েছি, পরপর আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ওই চামচেরই মাপ করে 3 চামচ হলুদ সর্ষে, আর রাই সর্ষে দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর একদম বেশি লাল লাল করেও হবে না, মিডিয়াম ভাজা হবে, তারপরেই আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। এবার আমি গ্যাস থেকে এটা নামিয়ে একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি, ঠান্ডা হলেই এটাকে আমি পেস্ট করব। গ্যাসের উপরে আবার ওই প্যানটা আমি বসিয়ে দিলাম। আচারে ব্যবহার করার জন্য আমি সর্ষের তেলটাকে গরম করে নেব। যেহেতু অনেকটাই পরিমাণের আচার হচ্ছে, তার জন্য আমি 1 লিটার তেল ব্যবহার করব। একটু কমিয়ে রেখেছি, যদি মনে হয় আমি পরে আবার গরম করে এটা দিয়ে দেব। তবে আচারে সবসময় বেশি দিন সংরক্ষণ করতে হলে আচারের ওপর স্তর পর্যন্ত যেন তেলটা ভেসে থাকে, তাই এই তেলটা আপনারা যদি কম হয় হালকা গরম করবেন, আবার মিশিয়ে নিতে পারেন। মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এটাকে গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিচ্ছি। তেলটা কতটা গরম করতে হবে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে দেখুন এইভাবে ফেনা সৃষ্টি হবে, সেই সময়ই গ্যাসটা বন্ধ করে দেবেন। ধোঁয়া ওঠা যেটা গরম হয় সেটা করবেন না, তাহলে কিন্তু আচার খেতে ভালো লাগবে না। তারপর ওই তেলের উপরেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হিং, আর ওই চামচেরই মাপ করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে, আর 1 চামচ মতো পাঁচফোড়ন। চাইলে এগুলো আপনারা নাও দিতে পারেন। যদি আপনাদের এই হিংয়ের গন্ধ বা পাঁচফোড়নের গন্ধ পছন্দ হয় তাহলে আপনারা দেবেন, নাহলে শুধু সর্ষের তেলটাও দিয়ে দিতে পারেন। তবে এগুলো দিলে আচারের টেস্টটা খুব ভালো হয়, তাই আমি এগুলো দিয়ে দিলাম। ভাজা মশলাটাকে আমি এবার পেস্ট করে নিয়েছি, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মশলাটাকে এইভাবে পেস্ট করবেন, 3 ভাগ যেন ভাঙা হয়ে যায় আর 1 ভাগ যেন গোটা গোটা থাকে। একদম ফাইন কিন্তু পেস্ট করে দিলে আচার খেতে ভালো লাগবে না। আচারের কালারটা যাতে ভালো হয় তার জন্য আমি দিয়ে দিলাম ওই চামচেরই মাপ করে ভরে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচারে আমি আগে থেকে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে রেখেছিলাম, আবার আমি এই মশলার উপরে হলুদ গুঁড়ো দিচ্ছি। টোটাল মিলিয়ে আমি কিন্তু 100 গ্রাম মতো হলুদ গুঁড়ো দিয়েছি এখানে আচারে। হলুদ গুঁড়োর দুটো কাজ থাকে, একটা আচারের কালারটাকে ঠিক রাখে এবং আচারকে দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করে। এই মশলার উপরেই আমি দিয়ে দেবো 2 চামচ আজওয়াইন। ছোটো চামচে 2 চামচ আজওয়াইন দিচ্ছি। ঠিক এইভাবে দেখুন হাত দিয়ে ক্র্যাশ করে নিচ্ছি। এভাবে দলে দিলে কি হয়, একটু অল্প ভাঙা ভাঙা হয়ে যায়, তাতে আচারের টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকে আবার জোয়ানকে কী করে, ভাজা মশলার সাথেও ভেজে দেন, সেটাও আপনারা করতে পারেন। তবে কাঁচা যে জোয়ানের গন্ধটা হয় সেই জোয়ানের গন্ধটা কিন্তু ভীষণ ভালো হয়, তাই আমি কাঁচা জোয়ানটাই ব্যবহার করি সবসময় আচারে দেওয়ার জন্য।
এবার সমস্ত ভাজা মশলাগুলোকে আমি আচারের উপরে দিয়ে দিলাম। এবার তেলটা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এই অবস্থাতে তেলটা দিয়ে দিলাম। তেলটা ঠিক গুনগুনা গরম হবে, এই অবস্থাতেই আচারে দেবেন। গরম অবস্থাতে কিন্তু আচারে দেবেন না, তাহলে আচারের কালার কিন্তু অনেকখানি নষ্ট হয়ে যায়। এভাবে অল্প অল্প তেল দিয়ে আমি আচারের সাথে তেলটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আচার বানানোর জন্য যে পাত্রটা আমি ব্যবহার করেছি একটু ছোট হয়ে গিয়েছে, তাই আমি একটু চেঞ্জ করে নেব। অন্য একটা পাত্রের মধ্যে আমি কিছুটা আচার উঠিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে আচারটাকে আমি মিশিয়ে নিতে পারি। আচারটার কালারটা দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন এটা কতটা লোভনীয় হয়েছে। কালারটাও যতটা সুন্দর হয়েছে, এই মিক্সড আচার খেতে ততটাই ভালো লাগে। প্রত্যেকটা খাওয়ারের সাথে কিন্তু আমরা মিক্সড আচারটা খেতে সবাই ভালোবাসি, তাই বাজার থেকেই আমরা কিনে নিয়ে আসি বেশিরভাগ। কিন্তু বাজার থেকেই বা কেমিক্যালযুক্ত আচার কিনে নিয়ে আসবো কেন? এখানে কোনো রকমের কেমিক্যাল বা কালার ছাড়াই খুব সুন্দরভাবে মিক্সড আচার বানানো হয়েছে। একবার আপনারা এভাবে বাড়িতে বানিয়ে কিন্তু চেষ্টা করতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার আমি এই আচারের উপরেই দিয়ে দিচ্ছি বড় চামচে 3 চামচ মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, আর এটা কিভাবে বানাতে হয় সেটা আমি আগের যে আচারের রেসিপিগুলো এই চ্যানেলে শেয়ার করেছি সেখানে দেখিয়েছি, চাইলে আপনারা ওখানে দেখে নিতে পারেন। আর যদি আপনারা জানেন কিভাবে বানাতে হয় সেক্ষেত্রে খুব ভালোই হয়, আপনারা চিলি ফ্লেক্সটা অবশ্যই দেবেন, আচারের টেস্টটা কিন্তু এটা ভালো করে। আচারের টেস্টটাকে ভালো করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ মতো বিন নুন। বিন নুনটা দিলে আচারের টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়, আপনারা চেষ্টা করবেন বিন নুন দিয়ে আচার বানানোর জন্য। আচার বানানো তো কমপ্লিট হলো, এটাকে একটা জারের মধ্যে রাখতে হবে। জার সবসময় আপনারা কাঁচের ব্যবহার করবেন, এটা আমি সবসময় বলে থাকি, আর না হলে চিনেমাটির। কোনো সময় প্লাস্টিকের জার রাখবেন না, প্লাস্টিকের জারের আচার কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না। এবার জারটাকে আমি কিভাবে জীবাণুমুক্ত করব সেই টিপসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগের যে আমি আচারের রেসিপিগুলো দেখিয়েছিলাম তাতেও আপনাদের দেখিয়েছি, যারা নতুন আছেন তাদের জন্য আমি আরও একবার দেখিয়ে দিলাম। আমি নারকেল ছোবড়াতে আগুন দিয়ে দিয়েছি, আর তাতে অল্প একটু হিং দিয়েই আমি জারটাকে উল্টো করে দিলাম 2 মিনিটের জন্য। সব সময় কাচের জার যেটা ব্যবহার করবেন সেটাতেও যেন জল না থাকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো হওয়া চাই। দেখুন আমি জারটা উঠিয়েছি, আর এই অবস্থাতেই ঢাকনাটা বন্ধ করে দিলাম। আচারের কালারটা দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এখনই এটা খেয়ে নিতে ইচ্ছে করছে, কিন্তু এখন এটা খাওয়া যাবে না। এটাকে মিনিমাম 15 থেকে 20 দিন আপনারা রোদ্রুতে দেবেন, তারপর যখন আচারটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তারপর এটাকে খাওয়া যাবে। এবার আচারগুলোকে আমি জারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। ঢুকাতেই আপনাদের একটা অনুরোধ করছি, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে প্লিজ ফলো করে রাখবেন। আর অবশ্যই আচার বানানোর পদ্ধতিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে নতুনভাবে উৎসাহিত করে আরও নতুন কিছু করে দেখানোর জন্য। আচার যখন আপনারা রোদ্রুতে দেবেন তখন আচারের জারের মুখটা মাঝে মাঝেই খুলে দেবেন, আর খুলে দিয়ে উপর থেকে একটা কাপড় ঢাকা দিয়ে দেবেন। অবশ্যই কাপড়টা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আর জল যেন কোনোভাবেই না আচারের মধ্যে যায়। যখন আচার বের করে খাবেন তখন অবশ্যই চামচটা যেন শুকনো হয়। এই সমস্ত কিছু যদি আপনারা একটু ফলো করেন তাহলে আমাদের এত কষ্ট করে বানানো আচার কিন্তু নষ্ট হবে না, অনেক বছর ধরেই রেখে খাওয়া যাবে, কোনোই সমস্যা হবে না। আর আচার থেকে যদি মনে হয় যে তেলটা কমে এসেছে তখন আবার হালকা করে তেল গরম করে আপনারা তেলটা দিয়ে দিতে পারেন ওপর থেকে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। আবার হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে।